আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই জনগণের আস্থার প্রতিফলন, তারেক রহমান। ৭১-এর বিষয় মীমাংসায় একমত বাংলাদেশ পাকিস্তান। জুলাই অভ্যুত্থান চ্যারিটি কনসার্টে সহায়তা করছে সেনাবাহিনী। বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত। সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে প্রবেশ করেছিল ফারুক। বিডিআর বিদ্রোহ নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ। ওবায়দুল কাদের সালমান এফ রহমানের দুর্নীতির খোঁজে দুদক। পরিচয় মিলেছে 3 ব্যাংক ডাকাতের। সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মান। আদানি পাওয়ারের কর জালিয়াতি চুক্তি পর্যালোচনার দাবি অন্তর্বর্তী সরকারের। ভারতের পার্লামেন্ট চত্বরে বিরোধীদের সঙ্গে বিজেপি এমপিদের হাতাহাতি, 2 জন আইসিইউতে। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমে আমাদের আস্থা অর্জন করতে হবে। সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না। মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব। যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী, তখনই আপনাকে জিজ্ঞেস করে তোমরা এটার কি করবে বা ওটার কি করবে। আমরা আস্থার একটা পর্যায়ে আছি। আমাদের এই আস্থাকে ধরে রাখতে হবে। আগামীর ভোটই শুধু ভোট না। অনেকে বলে তারেক রহমান শুধু ভোট ভোট করে। আমরা রাজনৈতিক দল, আমরা তো ভোটের কথাই বলবো। আগামীর নির্বাচন করে কি আপনি ক্ষান্ত দিয়ে দেবেন? মানুষ জানতে চায় আমরা কি করব। এখন শুধু কথা চিরা ভিজবে না। আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। 1971 সালের বিষয়গুলো মীমাংসা করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে T8 সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এ বিষয়ে একমত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে ডক্টর ইউনূস 1971 সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান, যাতে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্যাগুলো বারবার উঠে আসে। চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি, যাতে আমরা এগিয়ে যেতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয় সমাধান করা উচিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 21 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্পিরিট অব জুলাই প্ল্যাটফর্ম এর মাধ্যমে আর্মি স্টেডিয়ামের চ্যারিটি কনসার্ট অনুষ্ঠান থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অসুস্থতার কারণে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, 1971 সালের 16 ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। পিলখানার 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহেরিন ফেরদৌসী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না। বিদ্রোহ এরকম হয় না, সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এরপর তাদের মধ্যে কয়েকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহেরিন ফেরদৌসী বলেন, ওই দিন প্ল্যান করে মেরে লাশ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, বাচ্চাদের বুট দিয়ে লাঠি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে সেদিন কি করা হয়েছে তা আপনারা জানেন না। বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার সীমান্তে বিএসএফ এর নির্যাতনে 3 বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বিবৃতিতে বলা হয়, গত 18 ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার 5 বুলেটের সীমান্তে বিএসএফ এর নির্যাতনে 3 জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ এর বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, 137টি বাস ক্রয়ে অনিয়মে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নূরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির ব্যর্থ চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করা 3 ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান। তিনি বলেন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা 3 ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে 3 জন তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কিনা যাচাই বাছাই করা হচ্ছে। সোহরাব আল হাসান বলেন, এদের মধ্যে 2 জনের বয়স 14 এবং একজনের বয়স 18 বছর বলে ধারণা করছি আমরা। মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। প্রথমবারের মতো $1 বিপরীতে 85.06 রুপিতে নেমে এসেছে বাজার দর। বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর এই ঘটনা ঘটল। জানা গেছে, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলমান। তবে বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় 85.06 রুপি। গত বুধবার তা 84.96 রুপি ও মঙ্গলবার 84.90 রুপি ছিল। ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ এনে চুক্তি পর্যালোচনার দাবি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অসম চুক্তির বিষয় সামনে আসছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বার্তা সংস্থাটির খবর অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, আদানি পাওয়ার চুক্তি ভঙ্গ করেছে। ভারত সরকারের কাছ থেকে কর অব্যাহতির সুবিধা বাংলাদেশকে প্রদান করেনি আদানির ঝাড়খণ্ডের গাড্ডার বিদ্যুৎ কেন্দ্র। এই সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিজেপির 2 জন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন আছেন 2 সংসদ সদস্য। অবশেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বাংলাদেশের ফুটবলের জন্য এলো দারুণ এক সুসংবাদ। বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র মিলেছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই
মিডফিল্ডারের বাংলাদেশের জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামের ছোট্ট ভিডিও বার্তায় এই সুসংবাদটি দিয়েছে হামজা নিজেই। এর কয়েক মিনিট পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে খেলানোর ব্যাপারে ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে লেস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে লাল সবুজ পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি পোস্ট করে লেখে, আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।